আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। আজকের লাইভ সেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর দিতে চাই। প্রথম ব্রেকিং খবরটি হলো অবশেষে গাজায় যুদ্ধবিরতি পালন শুরু হয়েছে। দ্বিতীয় ব্রেকিং খবর, গাজার প্রতিরোধ বাহিনী বলেছে তারা সর্বোচ্চ সতর্ক থাকবে, কারণ দখলদাররা পূর্বের মতো আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করতে পারে। 3 নম্বর ব্রেকিং খবর, এই যুদ্ধবিরতির গ্রান্টার রাষ্ট্র কে হলো এবং গাজার নিরাপত্তায় কোন বাহিনী নামছে, এবং রজব তৈয়ব এরদোয়ানের এক প্রকার তার পরিকল্পনাই শেষ পর্যন্ত বাস্তবায়ন হতে যাচ্ছে গাজায়। প্রিয় দর্শক, 2 বছরের যুদ্ধ শেষে যদি হিসেব কষি, কে বিজয়ী কে হারলো, চলুন এই বিষয়ে আমি বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করছি। প্রথম যে বিষয়টি সেটি হলো 2023-এর 7 অক্টোবর এই লড়াইটা শুরু হয়। দীর্ঘ কয়েক যুগের নির্যাতন, নিষ্পেষণ, হত্যাযোগ্য দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ বাহিনী 7 অক্টোবর একটা এক্সক্লুসিভ অ্যাটাক চালায়। প্রচুর সংখ্যক দখলদারকে জিম্মি করা হয়। তাদের দাবি ছিল তাদের উপর হয়ে যাওয়া দীর্ঘ কয়েক যুগের নির্যাতন যেন বন্ধ হয়। কিন্তু তার 2 দিন পর 9 অক্টোবর দখলদার বাহিনী গাজার উপর আক্রমণ শুরু করে, এবং প্রথমে ধীরে ধীরে এই আক্রমণটি শুরু হলেও প্রথমে তারা আকাশে আক্রমণ চালালেও একটা সময় স্থল অভিযান শুরু হয়। সেই সময়টিতে হামাস মোটামুটি শক্তিশালী ছিল হিজবুল্লাহ ব্যাপক শক্তিশালী, কিন্তু একটা পর্যায়ে পুরো পশ্চিমা দুনিয়া দখলদারদের সাহায্য করে তাদের শক্তি বৃদ্ধি করলে একে একে হিজবুল্লাহর শীর্ষ নেতারা শহীদ হন, হাসান নাসরুল্লাহ সহ অনেকে। পাশাপাশি প্রতিরোধ বাহিনীর শীর্ষ নেতারা ইসমাইল হানিয়া এবং আমরা দেখেছি দায়েফ মূল 7 অক্টোবরের মাস্টার মাইন্ড, আমরা দেখেছি ইয়াহিয়া সিনওয়ার, এমন করে সর্বশেষ জেনেছি আবু উবাইদা। তো এভাবে হামাসেরও শীর্ষ নেতারা, কমান্ডাররা শহীদ হন। পাশাপাশি কয়েক হাজার দখলদার সেনাও নিহত হন, যদিও প্রকৃত সংখ্যাটা কখনো দখলদাররা জানায়নি। অফিসিয়ালি তারা 1-1.5 হাজারের মতো বলে, কিন্তু এর মূল প্রকৃত সংখ্যাটা আরো অনেক বলে দাবি করছে হামাস। দীর্ঘ এই 2 বছরের অধিক সময়ের যুদ্ধে অফিসিয়ালি 60-65 বলা হলেও এই নিহতের সংখ্যা 1.5 লাখের নিচে নয়, উপরে প্রায় 2 লাখ ছুঁই। এমনটিও আরবের অনেক আউটলেট বা জার্নাল দাবি করছে। এবং যে পরিমাণ আক্রমণ হয় সেই পরিমাণ আক্রমণের সত্যিকার অর্থে হতাহতদের লাশ শনাক্ত হিসেব করা খুবই কঠিন ছিল, কারণ পুরো গাজাটাকে ধ্বংসস্তূপে পরিণত করে দখলদার বাহিনী। এই মুহূর্তে গাজার কোনো ভিডিও দেখলে বুঝবেন একটি বাড়ি ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা পায়নি, সব ধ্বংস করে ফেলেছে। যখন 9 অক্টোবর দখলদার বাহিনী গাজাতে আক্রমণ করে, তখন পুরো পৃথিবী ছিল ফিলিস্তিন বা গাজার হামাস বিরোধী এবং ইসরায়েলের পক্ষে। অর্থাৎ যখন 7 অক্টোবরের ঘটনা ঘটে, এরপর পুরো পশ্চিমা দুনিয়া ইসরায়েলের পক্ষ নেয় এবং ইসরায়েল সেই সমর্থন নিয়ে গাজার ভেতরে আক্রমণ চালায়। দখলদারদের এই জেনোসাইডের মাত্রা, ধরন, এক কথায় সকল তাদের ইকুয়েশন, যোগ বিয়োগ তাদের বিরুদ্ধে চলে যায়। যখন প্রথম দফা যুদ্ধবিরতি হয় এবং যখন দেখা যায় প্রতিরোধ বাহিনীদের হাতে জিম্মি থাকা দখলদার নাগরিকরা পূর্বের চেয়েও ভালো আছে, শুকনা মানুষরা মোটা হয়ে গেছেন, এমন
খাওয়ানো হয়েছে বা এমন সেবা যত্ন দেওয়া হয়েছে। অন্যদিকে যখন দেখা যায় দখলদারদের কারাগার থেকে একজন সুস্থ মানুষ গেছে কিন্তু বেরিয়েছে হাড্ডিসার দেহ নিয়ে, তখন পৃথিবী বুঝতে পেরেছে এই দুটো দেশের চরিত্র। দখলদারদের কারাগার থেকে বেরোনো একজন মুসলিম যুবকের চেহারা আর প্রতিরোধ বাহিনীদের জিম্মি দশা থেকে একজন দখলদার নাগরিক বা সেনার চেহারা, এই দুটোকে পুরো পৃথিবী দেখেছে শিক্ষিত সভ্য সমাজ, তখন বুঝতে পেরেছে মানবিকতা আসলে কাদের হাতে। এর পরের পরিস্থিতি বলে দিচ্ছে আস্তে আস্তে পৃথিবী বা পশ্চিমা দুনিয়া দখলদারদের পাশ থেকে সরে যেতে শুরু করে, সমর্থন এই প্রতিরোধ বাহিনীর দিকে আসতে শুরু করে এবং পৃথিবীর সকল গণমাধ্যম একসময় বলতে বাধ্য হয় যে দখলদাররা যে হামাস নির্মূলের নামে আক্রমণ চালায়, দেখা যায় তারা হামাসের চেয়ে বেশি অসহায় নারী, শিশু, বৃদ্ধদের হত্যা করে। সর্বাধিক তারা শিশুদের হত্যা করেছে। তো এই দৃশ্যগুলো পুরো পৃথিবীকে কাঁপিয়ে তোলে, কারণ নেতানিয়াহু বলছেন একটি, করছেন আরেকটি। এটা পৃথিবী দেখে ফেলে এবং ইউরোপের জনগণ চাপ তৈরি করে ইউরোপের রাষ্ট্রপ্রধানদের উপর এবং একে একে স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে, ফ্রান্স, এরকম করে ইউরোপের শক্তিশালী দেশগুলো দখলদারদের বিপক্ষে দাঁড়ায়। এমনকি গতকালকের খবর, আজকের খবর, স্পেন তার পার্লামেন্টে অস্ত্র আইনে বড় রকম পরাজিত হয়েছে। অর্থাৎ স্পেন দখলদারদের আর কোনো অস্ত্র পাঠাবে না, এটি তাদের পার্লামেন্টে পাশ হয়েছে। অর্থাৎ দখলদারদের বিপক্ষে ভোট পড়েছে স্পেনের মতো দেশের সর্বাধিক ফিলিস্তিনের পক্ষে ভোট পড়েছে। এইরকম করে পৃথিবীর অধিকাংশ দেশগুলো চলে আসে গাজার পক্ষে, একা হয়ে পড়ে মিস্টার নেতানিয়াহু। শুধু তার পক্ষে একটি দেশ দাঁড়িয়ে থাকে, তার নাম আমেরিকা। মিস্টার ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেন যে তিনি দখলদারদেরকে ব্ল্যাঙ্ক চেকের যে সহযোগিতা, একদম মানে বাদ বিচারবিহীন যে সহযোগিতা করেছেন অন্যায়ভাবে অস্ত্র পাঠিয়ে, এতে করে পুরো পৃথিবীতে তার মুরলীপনায় টান পড়ে গেছে। অর্থাৎ ইউরোপের জনগণ তাদের সরকারের উপর চাপ সৃষ্টি করলে সেই সরকারগুলো ট্রাম্পকে বলতে বাধ্য হন যে আমরা আপনার পক্ষে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, তাহলে আমাদের ক্ষমতা চলে যাবে। আমাদের তো বিনা ভোটে নির্বাচন হয় না, আমাদের ভোটের মাধ্যমে সরকার বসতে হয়। জনগণের পারসেপশন চলে গেছে ওদের পক্ষে। পশ্চিমা দুনিয়া পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সবশেষ কাতারে আক্রমণের পর আরো বড় চাপে পড়ে যায় দখলদার বাহিনী। পুরো আরবরা একাট্টা হয়ে যায় কাতারের পক্ষে। একে একে নতুন করে চুক্তির শুরু হয়, ঢুকে যায় পাকিস্তানের মতো দেশ, যারা দখলদারদের কাছে ইরানের চেয়ে বেশি আতঙ্কের, কারণ একমাত্র মুসলিম পারমাণবিক দেশ পাকিস্তান। তাই পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে অস্ত্র, বুদ্ধি, পরামর্শ এবং ইন্টেলিজেন্স নেটওয়ার্কিং বা ইন্টেলিজেন্স বার্তা পাঠিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে যুদ্ধে নামায় দখলদার। সেখানেও পাকিস্তানের কাছে পরাজিত হয় দাদাদের রাষ্ট্র। এরপর নতুন পরিকল্পনায় মাঠে নামে দখলদার। পাশাপাশি একই ইস্যুতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে 12 দিনের যুদ্ধ শেষে পরাজিত হয় দখলদার এবং যোগ বিয়োগে দেখা যায় তাদের দেশের ভেতরে ইরান যে আক্রমণ করেছে এর ক্ষয়ক্ষতি ইরানের চেয়েও বেশি। ইরানের চেয়েও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দখলদার দেশটির ভেতরে। এই রাষ্ট্র স্বাধীন হওয়ার পর এত বড় ক্ষতির মুখে এই রাষ্ট্র আগে কখনো পড়েনি, যেটা ইরানের হাতে পড়েছে। সর্বশেষ যে বিষয়টি তৈরি হলো, পুরো পৃথিবী যখন একে একে আলাদা হতে শুরু করে, তখন ট্রাম্পের চাপ বাড়তে থাকে নেতানিয়াহুর উপর এবং শেষ পর্যন্ত 20 দফা শান্তি চুক্তি প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্প। প্রথমে হামাস মানতে রাজি হয়নি, পরবর্তী রজব তাইয়েপ এরদোয়ান এবং
ইরান ও তুরস্কের ইন্টেলিজেন্স প্রধানদের সহযোগিতা হামাস সম্মত হয় ডোনাল্ড ট্রাম্পের এই 20 দফা মানতে। এটিও ছিল একটি কৌশল হামাসের, এবং সেই কৌশলে দুদিন আগে যে বিষয়টি আমরা বুঝতে পেরেছি, নেতানিয়াহু পরাজিত হয়। অর্থাৎ নেতানিয়াহু ট্রাম্পের ঘোষণার পরও গাজাতে আক্রমণ করে আরো বেশি কোণঠাসা হয়ে পড়ে। সর্বশেষ ট্রাম্প ঘোষণা দিয়েছেন 2 দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, এবং আজকে তার ট্রুথ অ্যাকাউন্টে, সোশ্যাল যে অ্যাকাউন্ট ডোনাল্ড ট্রাম্পের, সেখানে তিনি ঘোষণা দিয়েছেন 2 দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। প্রশ্ন হলো, এই যুদ্ধবিরতি কতদিন টিকে থাকবে? এর আগেও বহুবার দখলদাররা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, এবং 7 অক্টোবরের পর যে যুদ্ধটি শুরু হয়েছিল, সেই যুদ্ধের পর প্রথম যুদ্ধবিরতির পর তারা আবারও সেটি লঙ্ঘন করে এই আক্রমণ শুরু করেছে। হামাস এই যুদ্ধে গ্রান্টার হিসেবে খুব চমক দেখিয়েছে। নেতানিয়াহু যে রাষ্ট্রগুলোকে গ্রান্টার হিসেবে চেয়েছে, হামাস সেখানে অতিরিক্ত একটি দেশের নাম যোগ করেছে, এবং ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়েছে যে এই রাষ্ট্রকে অবশ্যই গ্রান্টার হিসেবে রাখতে হবে। বলেন আপনারা সেই রাষ্ট্রকে? সৌদি আরব, ইরান, কাতার, মিশর, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া? না, একটিও না, তুরস্ক। হামাস বলছে যে যুদ্ধবিরতিতে আমরা সম্মত হব যদি আমাদের গ্রান্টার তুরস্ক হয়। যদি তুরস্ক গ্রান্টার না থাকে, আমরা এই যুদ্ধবিরতিতে রাজি নই। তার প্রধান কারণ হলো, দখলদারদেরকে বুকে কাঁপন ধরাতে পারে একটি মুসলিম রাষ্ট্র, তার নাম তুরস্ক। যেহেতু পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র থাকলেও এটি বাংলাদেশের একটি প্রক্সি রাষ্ট্রের মতো, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বা পশ্চিমা দুনিয়ার কাছে তারা মাথা বিক্রি করে বসে থাকে, তাদের শাসকরা। তাই এরা পশ্চিমা দুনিয়ার সামনে গলা উঁচু করে কথা বলতে পারবে না। তাই তারা, আমার দর্শকরা কমেন্ট করে ফেলছেন, আবুল হাসান, জেবুন নেসা, আব্দুল কাইয়ুম, তারা বুঝে গেছেন তুরস্কের নাম। তারা যে নিয়মিত আন্তর্জাতিক খবর দেখেন, বোঝা গেছে, তারা বুঝে গেছেন, আমাকে আর বলতে হয়নি। তো বিষয়টা হলো, হামাস বলছে আমাদের গ্রান্টার থাকতে হবে তুরস্ককে। কাতার বা মিশর, আরব আমিরাত বা সৌদি, এরা কেউ দখলদারদের সামনে কিচ্ছু করতে পারবে না। ইভেন কাতারে আক্রমণের পর কাতার যা কিছু করছে, কিন্তু বড় জবাব দিতে পারেনি। একটা আইওয়াশ, ক্ষমা চাওয়ার আয়োজন হয়েছে, এখানেই শেষ। কিন্তু তুরস্কে যদি এই আক্রমণটি হতো, এতক্ষণে 3য় বিশ্বযুদ্ধ হতো, কারণ তুরস্ক কাউকে তোয়াক্কা করে না। সাম্প্রতিক এক যুগে তুরস্ক 5টির মতো বৃহৎ যুদ্ধে অংশ নিয়েছে, প্রত্যেকটি বিজয় লাভ করেছে, কিন্তু রাশিয়া এবং আমেরিকা যতগুলো যুদ্ধ কত এক যুগে করেছে, সবটিতে পরাজিত হয়েছে। প্রমাণ, ইরাকে হেরেছে আমেরিকা, আফগানে 20 বছর পর পালিয়ে গেছে বিশ্বমোড়ল, সিরিয়াতে হেরেছে, লেবাননে হেরেছে, লিবিয়াতে হেরেছে, লেবানন না, লিবিয়াতে হেরেছে। প্রত্যেকটি জায়গায় রাশিয়া আমেরিকা হেরেছে, আর প্রত্যেকটি জায়গায় তুরস্ক জিতেছে। লিবিয়াতে তুরস্কের সরকার, জাতিসংঘের সমর্থিত যে সরকার, হাফতার বিরোধী, এটি তুরস্কের সরকার। আজারবাইজানে তুরস্ক জিতেছে। পাকিস্তানে, ভারত পাকিস্তান যুদ্ধে তুরস্ক ঢুকেছিল, চীন তুরস্ক জিতেছে। ইরাকে জিতেছে। সিরিয়াতে পুরো বিশ্ব একজোট হয়েছিল, আমেরিকা, ইরান, রাশিয়া সবকে পরাজিত করে টিকে গেছে কে? বিজয় হয়েছে কে? তুরস্ক। তাই আপনি তুরস্ক বিরোধী হতে পারেন, আপনি যেভাবেই হন সেটা আপনার বিষয়, কিন্তু হামাস বলছে আমাদের গ্রান্টার হতে হবে তুরস্ককে, এবং এই যুদ্ধ বিরোধীতে তুরস্ক গ্রান্টার হয়েছে। 4টি দেশ, কাতার, মিশর, আমেরিকা, তুর্কি। এই 4টি দেশ গ্রান্টার হওয়ার পর এরদোয়ান আজকের বক্তব্যে বলেছেন, তুরস্ক চায় এই যুদ্ধবিরতি বা এই শান্তি প্রক্রিয়া যেন অব্যাহত থাকে। কোনোভাবে যেন দখলদাররা নতুন কোনো মিথ্যে ছুতোয় অভিযোগ তুলে, পূর্বে যেটি তারা করে, নিজেরাই একটা আক্রমণ করবে, করে বলবে ওরা করেছে, বলে
নেমে যাবে যুদ্ধ করতে। এটি হলো ওদের চরিত্র। পুরো পৃথিবীতে গুপ্ত হত্যা চালায় কারা? মোসাদ, আপনারা জানেন। তো এরা এই কাজগুলো করে। র এবং মোসাদের টাইপ প্রায় একই। এরদোয়ান বলেছেন যে এটি দীর্ঘস্থায়ী শান্তি প্রক্রিয়ার জন্য দু দেশকে শান্ত থাকতে হবে। তবে দখলদারদেরকে হুঁশিয়ার করে বলেছেন, যদি কোনো প্রকার এই শান্তি বিঘ্নিত হয় এর পুরো দায়ভার নিতে হবে দখলদার দেশটিকে। এবং পাশাপাশি হামাস বলছে যে আন্তর্জাতিক যে বাহিনী এখন গাজায় নামবে, সেই বাহিনী হতে হবে মুসলিম রাষ্ট্রের এবং সেই বাহিনীর নেতৃত্বে থাকতে হবে তুরস্ককে। অর্থাৎ তুর্কি সেনা পাঠানোর দাবি করছে হামাস, যে গাজায় যারা এখন থাকবে, কারণ এখানে প্রতিরোধ বাহিনী আর মানে গাজার দায়িত্বে থাকবে না, হামাস দায়িত্বে থাকবে না। তাহলে এই অঞ্চলের গাজার দায়িত্ব নেবে কে? জাতিসংঘ সমর্থিত বা এই 4টি দেশের সমর্থিত একটি বাহিনী। হামাস চাইছে এখানে দায়িত্ব নেবে তুরস্ক, কিন্তু তুরস্ক খুব বুদ্ধিমান। তুরস্ক বলছে যে না, আমরা একা দায়িত্ব নেব না, কারণ তুরস্কের সাথে তো দখলদারদের বিরোধ তুঙ্গে থাকে সবসময়, এই দুই দেশের মধ্যে বিরোধ লেগেই থাকে। তুরস্ক বলছে আমরা আরো কিছু মুসলিম দেশকে আমাদের সাথে নিয়ে আসবো, কোয়ালিশন করবো, যাতে করে দখলদাররা গাজায় আক্রমণ করলে, তুরস্ক আক্রমণ করলে দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে না যায়। তাই তারা পরিকল্পনা করছে মিশর বা আরো কিছু শক্তিশালী মুসলিম দেশকে টেনে আনবে, যাতে করে দখলদাররা আক্রমণ করার আগে 14 বার চিন্তা করে। হতে পারে সৌদি আরবের বাহিনী, হতে পারে কাতারের বাহিনী, মিশরের বাহিনী, পাকিস্তান থেকে লাভ লাভ যেটাই হোক আনবে, মুসলিম বাহিনীকে আনবে এবং তারা অবশ্যই মুসলিম দেশের হবে এবং সেখানে তুরস্কের সমর্থন থাকবে। আর তুরস্ক হামাসের সমর্থন লালন করে। তো এখন গাজাতে যে বাহিনী নামবে ইসলামিক একটি সামরিক বাহিনী, তার নেতৃত্বে হয়তো তুরস্ক থাকবে, এটি গাজার হামাসের দাবি। কিন্তু কোনোভাবে এটি চাইছেন না নেতানিয়াহু। তিনি বলছেন তুরস্ক ছাড়া পৃথিবীর সব দেশে আসুক, আপত্তি নেই, পারলে তিনি ইরানকেও গ্রহণ করবেন, তুরস্ককে করবেন না, কারণ তুরস্ক তার মূল আতঙ্কের নাম। পাশাপাশি ইরানের সাথে তুরস্কের বেশ গোপন সমঝোতা চলছে এই ইস্যুটিতে। কয়েকটি সূত্র দাবি করেছে যে ইরানের গোয়েন্দা প্রধান এবং তুর্কি গোয়েন্দা প্রধানরা এই বিষয়ে তারা আলোচনা করছেন এবং এই যুদ্ধবিরতি ইস্যুতে, যেহেতু ইরানকে এখানে ডাকা হচ্ছে না, কারণ ইরান তো দখলদার এবং আমেরিকার প্রধান টার্গেট বা শত্রু, ইরান এখানে সাইড লাইনে পড়ে আছে। কিন্তু তুরস্ক ইরানের পরামর্শটা নিয়েছে, কারণ তুরস্ক হামাস ইস্যুতে একটা তুরস্ক না, ইরান গাজা বা ফিলিস্তিন ইস্যুতে একটি বড় কি বলবো শক্তিশালী দেশ। কারণ এই বিগত 2 বছরের নেপথ্যে প্রক্সি বাহিনী ইরানি ব্যবহার করেছে, সেটা লেবানন বলি, ইয়েমেন বলি। তো সবকিছু মিলে এই মুহূর্তে যে বিষয়টি তৈরি হয়েছে, যুদ্ধবিরতির যে বিষয়টি, এটি একটি আনুষ্ঠানিক রূপ নেবে আগামী কয়েক ঘন্টার মধ্যে, অর্থাৎ দখলদার দেশের পার্লামেন্টে এটি এখন পাশ হবে। কিন্তু দুই দেশকেই যুদ্ধ থেকে ফিরে যেতে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, এবং ট্রাম্প এই যুদ্ধবিরতির একজন গ্রান্টার হয়েছে। তার মানে আমেরিকাকেও গ্রান্টার হিসেবে রাখা হয়েছে, যাতে কোনো ভুংচুং শুরু করলে আমেরিকাও এটার জন্য দায়ী হয়ে যায়। ইতিমধ্যে গাজাতে বিজয় উল্লাস শুরু হয়ে গেছে, মানুষ বিভিন্ন পয়েন্ট থেকে নামছেন, তারা বিজয় উল্লাস করছেন, প্রতিটা পয়েন্টে পয়েন্টে আনন্দ উৎসব চলছে গাজার পক্ষ থেকে, এবং এটাকে তারা বিজয় হিসেবে দেখছেন এবং দখলদারদের পরাজয় হিসেবে দেখছেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।